আরো উপস্থিত আছেন যিনি আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের সঞ্চালনার দায়িত্বে আছেন, আমাদের একাদশ মঞ্চের অন্যতম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদের সবার প্রিয় জনিষ্ঠ 21 প্রয়োজনের প্রকাশক এবং সম্পাদক এবং একজন নিজস্ব সাংবাদিক সুকুমার চৌধুরী বাবু। আজ আমরা যে বিষয়টা বা যে আজকে আমরা সম্পর্ক আপনাদের সাথে আসছি, আপনারা আমাদের গার্ডিয়ান। একটা দেশের সরকার যেমন একটা দেশের যেমন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে, যাকে গতকাল কিছু দুষ্কৃতিকারী তারা তিনি নিহত হয়েছেন। আমরা আপনাদের সকলকে অনুরোধ করব এবং আপনাদের অনুমতি যদি থাকে আমরা সাইফুল ইসলাম আলিফের জন্য 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। বিনির্মাণের কথা আমরা ভাবি, তখন আমরা কোনো একটা জাতিগোষ্ঠীর উপর বৈষম্যের যেন না হয় সেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি প্রথম চিন্তা করি যে কেউই যেন বৈষম্যের শিকার না হয়। কিন্তু বিগত 53 বছরের পরিবর্তন 5ই আগস্ট সরকার পতনের পরেও আমরা যখন দেখতে পাইনি, তখনই 9ই আগস্ট সংখ্যালঘু অধিকার আন্দোলনের জন্ম হয়। সংখ্যালঘু অধিকার আন্দোলন সম্পূর্ণ শিক্ষার্থী ভিত্তিক ছিল, কিন্তু আমরা মনে করি যে মাইনরিটি, we are the voice of minorities, we are not the leaders of minorities। সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীরা কখনোই সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বে আসতে চায়নি, যার কারণে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য 8 দফা দাবি পেশ করে এবং গত 3.5 মাস ধরে আমাদের আন্দোলন চলমান। শান্তিপূর্ণ সমাবেশ চলমান, আন্দোলনটা ঠিক ওভাবে চলমান নয়, কারণ আন্দোলন এবং সমাবেশের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমরা শিক্ষার্থীরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে যখন বসেছিলাম, তখন স্যার আমাদেরকে বলেছিলেন 8 দফা দাবি যৌক্তিক, ওনারা এই বিষয়ে কাজ করতে ইচ্ছুক। এবং আমাদের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ যখন বসেছিলেন, তখন উনি বলেছিলেন যে 8 দফা দাবি যৌক্তিক। এবং আমাদের বিগত 53 বছরের ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশের ধর্মীয় সংগঠন আছে 1088টা। 53 বছর বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন সরকারের কাছে নিজ নিজ দাবি পেশ করেছে, কিন্তু কখনোই সকল সরকারের একটা কমন ডায়লগ ছিল বা বক্তব্য ছিল যে আপনারা তো এক একজন এক এক দফা দাবি নিয়ে আসেন, আপনারা সবাই একতাবদ্ধ হয়ে একটা দাবি নিয়ে আসেন, আমরা তখন সেটা নিয়ে কাজ করব। এবং এই প্রথমবার ধর্মীয় 1088টা সংগঠন, আপনারা যাদের সাথেই কথা বলবেন না কেন সবাই 8 দফা নিয়ে কথা বলবে, কিন্তু তবুও বিগত 3.5 মাসে আপনাদের 8 দফা নিয়ে কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় নাই, যা অত্যন্ত হতাশাজনক ছিল আমাদের জন্য। এবং পরবর্তীতে যখন ধর্মনিরপেক্ষতা বাতিলের একটা কথা উঠে এবং পাশাপাশি আমাদের 8 দফা দাবির আন্দোলনের সাথে যারা যুক্ত তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, মামলা দেওয়া হয়, তো তখন আমাদের মনে হচ্ছিল যে 53 বছরের ইতিহাস কি তাহলে বদল হচ্ছে না? করার স্বপ্ন দেখলাম, তাহলে কি আমাদের সাথে বৈষম্যটা থেকেই যাচ্ছে? সেই দিক থেকেই আমাদের আজকে সংবাদ সম্মেলনও যে আপনাদের মাধ্যমে সরকারের কাছে এই বার্তাটি পৌঁছানো যে আমরা সংখ্যালঘু সম্প্রদায়, বাংলাদেশের ভূমিপুত্র, আমরা এখানে তো হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসিনি। আমরা নিজেরাও বছরের পর বছর আমাদের পিতৃপুরুষের সম্পত্তিতে, পৈতৃক সম্পত্তিতে এখানে রয়েছি। তো এখানে আমাদের জন্মভূমিতে অধিকার নিয়ে নিরাপদে বেঁচে থাকার অধিকার সকলের আছে। সেই কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য, অধিকারের জন্য আমরা যে 8 দফা দাবি পেশ করেছি, সেই 8 দফার আন্দোলনে যা নেতৃত্ব দিচ্ছে, নেতৃত্ব প্রদানকারীদেরকে যেন মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়, তাদেরকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়া হয় এবং একই সাথে 8 দফা নিয়ে দ্রুত কাজ করা হয়, সেই দাবি আমরা জানাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, বলুন। আমরা গত কয়েকদিন ধরে আমরা পাচ্ছি এবং আমরা গত কয়েকদিন ধরে যা দেখছি, এটা কিন্তু আন্দোলন নয়। আপনারা জানেন জুলাই বিপ্লব যেটা সংগঠিত হয়েছিল, যেটা বর্তমান ছাত্রদের উপদেষ্টা আমরা স্মরণ করছি, আমাদের নাহিদ ভাই এবং আসিফ ভাই সহ যারা আছেন, তারা কিন্তু কোনো রাজনৈতিক মঞ্চ তৈরি করে কিন্তু আন্দোলন করেনি। আমরা যা গত কয়েকদিন আমরা যা দেখছি যে একটা মঞ্চ তৈরি করছে, একটা রাজনৈতিক মঞ্চ তৈরি করে ওখানে বক্তারা বক্তব্য দিচ্ছে,
তো এই বক্তব্যের প্রেক্ষিতে আমরা দেখছি লাখ লাখ মানুষ আসছে। তো গতকালের যে ঘটনা চট্টগ্রামে ঘটে গেছে, যে চিন্ময় প্রভুকে নিয়ে, আমরা খুব মর্মাহত। ঘটনাটা এমন হওয়ার ছিল না, যে আমাদের এই নতুন বাংলাদেশে তো এমন ঘটনা হওয়ার কথা না। তার মানে এই কিছু দুষ্কৃতিকারী নিশ্চয়ই আমাদের সাথে মিশে বা আমাদের এই দেশে এখনো পর্যন্ত অরাজকতা এবং সাম্প্রদায়িক ইস্যু নিয়ে দাঙ্গা সৃষ্টি করার তারা করছে। তো আমরা সবসময় এটা নিয়ে ষষ্ঠ ছিলাম, আমরা এটা নিয়ে সবসময় কথা বলেছি এবং এখনো বলে যাচ্ছি, ভবিষ্যতে বলবো। আপনারা জানেন, যখনই সংখ্যালঘু অধিকারের নেতৃবৃন্দ আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সাথে ওনারা কথা বলতে যান এবং ওরা তারা কথা বলে, সেখানে আমরা আশ্বাস পেয়েছি। এরপরে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা তখনই আমরা আবার আন্দোলনে নামবো যখন দেখবো আমরা কোনো দৃশ্যমান বাস্তবায়ন দেখতে পাবো না। আমরা কিন্তু আমাদের 8 দফা দাবি নিয়ে শুধুমাত্র পূজার ছুটির 2 দিন বাদে আর কোনো কিছু নিয়ে কিন্তু সরকার পক্ষ আমাদের সাথে কথা বলেনি। তবে আমরা দুটো যে একদিন ছুটি পেয়েছি, আগেও তো একদিন ছিল, এখন প্রায় 2 দিন। এই নিয়ে আমরা কিন্তু সরকারের সাথে এখনো আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে সংখ্যালঘু অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ। আমরা শান্তিপূর্ণভাবে এবং আলোচনার মাধ্যমে আমরা কিন্তু এই সংখ্যালঘুদের 8 দফার বাস্তবায়ন চাই। পথে আন্দোলন হবে, কিন্তু মঞ্চ তৈরি করে কোনো আন্দোলন আমরা চাই না। শান্তিপূর্ণ সমাবেশ জনগণের সাথে মিশে যদি কেউ করতে না পারে, এর দায় সংখ্যালঘু অধিকার আন্দোলন নিবে না এবং এর দায় সংখ্যালঘু সম্প্রদায়ও নিবে না। আপনারা গতকালের ঘটনায়, আমরা আবারও বলছি, গতকালের যে ঘটনাটা, এটা সম্পূর্ণ দায় হচ্ছে কিছু দুষ্কৃতিকারীর উপরে পড়ে, সকল সমগ্র সনাতনীর উপরেই পড়ে না। সকল সনাতনী সম্প্রদায় কিন্তু দুষ্কৃতিকারী না। আমরা দেখছি কিছু দুষ্কৃতিকারী, তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ভাবে হয়রানি করতেছে আমাদের, এবং আমাদেরকে বলা হচ্ছে যে আমরা এই দেশের নাগরিক না। এবং আপনারা জানেন, আমরা খুব মর্মাহত এবং খুবই দুঃখিত, এবং সরকার পক্ষ আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই যে আমি একজন সনাতনী, একজন সংখ্যালঘু হিসেবে যদি আমাদের রিক্সায় যায়, আমাকে যদি বলে এই তুই হিন্দু কিনা এইভাবে যদি আমাকে যদি ট্রিট করে, তখন কি আমার খুব দুঃখ লাগে। এই দেশে আমার জন্ম, এই দেশে নিঃশ্বাসে আমি বেঁচে আছি, এই দেশেই আমার পড়াশোনা, এই দেশকেই আমি ভালোবাসি, কিন্তু যখন আমাকে হিন্দু বলে আমার গায়ে হাত তোলা হয়, আমাকে হয়রানি করা হয়, তখন কিন্তু আমার খুব খারাপ লাগে যে আসলে কি আমি এই দেশে জন্ম নিয়ে কি ভুল করেছি। আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমরা ধর্ম দেখতাম না। আমরা ঈদের সময় যেমন আমি আমার অন্য ধর্মের মুসলিম বন্ধুর বাড়িতে যেতাম, সেই যে তার বাসায় গিয়ে আমরা যে ঈদের সেমাই খেতাম এবং আমার পূজায় তারা আসতো, তারা আমাদের যে পূজার আনন্দটা ভাগাভাগি করতো আমাদের সাথে। আজকে সেই জিনিসটা কোথায়? আমরা সেই জিনিসটার দাবি জানাই। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এই সাম্প্রদায়িক সম্প্রীতি আস্তে আস্তে এই দেশ থেকে চলে যাচ্ছে। সরকার পক্ষকে এই সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য কোনো কাজই করবে না। আমরা প্রশ্ন করতে চাই, আমরা দাবি জানাইছি 8 দফা, আমরা 8 দফার বাইরে কোনো কথা কিন্তু আমরা আজ পর্যন্ত বলি নাই। আমরা এখনো বলছি, আমরা কিন্তু সরকার পক্ষ এবং ছাত্র আন্দোলনে যে ভাইরা আছেন, তাদের সাথে আমরা কিন্তু আলোচনার মাধ্যমে আমরা সমাধান চেয়েছি। এই দেশে আন্দোলনের নাম করে রাস্তায় নামতে হবে, জনগণ হয়রানি করতে হবে এবং আন্দোলনের নাম করে গাড়ি পোড়াইতে হবে, গাড়ি ভাঙচুর করতে হবে, আন্দোলনের নাম করে আমাকে প্রশাসনিক কর্মকর্তাদের উপর হামলা চালাতে হবে, এই দেশটা তো আমরা চাই না। এরা করছে কারা? এরা করছে দুষ্কৃতিকারীরা। এদের কোনো ধর্ম হয় না, এদের কোনো বর্ণ হয় না, এদের কোনো জাত হয় না। এরা একটাই এদের পরিচয়, এরা দুষ্কৃতিকারী, এরা দাঙ্গাকারী, এরা উগ্রবাদী। তো এই উগ্রবাদী সকল সনাতনী বা সংখ্যালঘুরা না, এই উগ্রবাদী কোন সংখ্যালঘু মানুষও না, এই উগ্রবাদীর সংখ্যা খুবই কম। আমরা আমাদের আগের সংবাদ সম্মেলনে আমরা বলেছি যে আমরা একসাথে কাজ করতে, সরকার, দেশের শান্তি এবং দেশের যে কোনো সুষ্ঠুভাবে যে কোনো কাজ বা কর্মপন্থার ব্যাপারে আমরা একসাথে থাকতে চাই। আপনারা আরো জানেন যে আমাদের কিছু সনাতনী নেতৃবৃন্দদের নামে কিছু দুষ্কৃতিকারী সরকারের সাথে মিশে হোক বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে মিশে হোক, তারা কিন্তু মিথ্যা হয়রানিমূলক এবং পূর্বসূত্র জের ধরে তারা মামলা বা হয়রানি, এবং গতকালের সবচেয়ে দুঃখজনক খবর, কিশোরগঞ্জে
একটা ফ্যামিলির 4 জন সদস্যকে কিন্তু মার্ডার করা হয়। এই যে এগুলো আমরা প্রতিনিয়ত নিউজগুলো পাচ্ছি, এই নিউজগুলা আমরা কি বিচার পাবো না? আমরা দেখছি গত 15 বছরে আমরা 2013 সাল দেখেছি, 2015 সাল দেখেছি, 2021 দেখেছি, রক্তাক্ত শারদ দেখেছি, আমরা কিন্তু আজ পর্যন্ত বিচার পাইনি। আমরা বিচারের দাবি জানিয়ে আসছি, আমরা কিন্তু আর রাস্তায় বা কারোর হয়রানি করতে আসি নাই, জনগণ হয়রানি করার জন্য আসি নাই। সংখ্যালঘু সম্প্রদায় আজকে আপনারা দেখছেন আমরা সংখ্যায় কম, আজকে মানুষ সংখ্যালঘু সম্প্রদায় ভীত, এই দুষ্কৃতিকারীদের কারণে সংখ্যালঘু সম্প্রদায় ভীত। আজকে সম্প্রীতি নষ্ট হওয়ার পিছনে যেসব দুষ্কৃতিকারী দায়, আমরা তাদের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ধন্যবাদ সকলকে। আপনার নামটা বলুন। আমি মিঠুন ভট্টাচার্য শুভ, আমি বর্তমান কেন্দ্রীয় সভাপতি সনাতন একতা মঞ্চ। আমরা কি প্রশ্ন করতে পারি এবার? কিন্তু এই যে সাম্প্রতিক সময়ে যে গতকালকে চট্টগ্রামে যে হামলাটা হলো, আপনারা বারবার বলছেন দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারী আমরা তো সবাই দেখেছি যে ইসকনের একজন যিনি মুখপাত্র চিন্ময়, তার কারণেই তো তারা সেখানে হামলা করেছে। আপনারা কি একটু স্পষ্ট, আমি প্রশ্ন শেষ করি, বলবেন যে এই যে দুষ্কৃতিকারী বলছেন, কিন্তু আমরা তো পরিচয় স্পষ্ট দেখতে পাচ্ছি ইসকনের সদস্য। আপনারা কি তাদের এই বলছেন যে হামলা করেছে রাস্তায়, আপনারা কিন্তু নতুন বাংলাদেশের সাথেই আছেন, এই যে তারা অবস্থা তৈরি করলো, এটার সাথে আপনারা কি একমত কিনা, কিংবা এটাকে আপনারা কিভাবে দেখেন ইসকনের এই আন্দোলনকে, এবং এটা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা করছে কিনা সেটা একটু বলবেন। এবং আপনারা বলছিলেন যে আপনারা কোথায় কোথায় যেন হামলার শিকার হচ্ছেন, আপনারা একটু বলবেন, স্পেসিফিক একটু বলবেন যে আপনারা কোথায় কবে সেটা হামলার শিকার হয়েছেন, তাহলে আমাদের নিউজ করতে সুবিধা হবে। একটু ছোট করে বলবেন প্লিজ। আপনার প্রশ্নটির জন্য ধন্যবাদ। আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন, কিন্তু কিছু তথ্যে আমার মনে হয়, আমি গতকাল থেকেই বিভিন্ন নিউজ দেখছি, সংবাদ মাধ্যম বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, কিছু কিছু তথ্যে আপনাদের একটু ভুল আছে। সেটি হচ্ছে ইসকন বাংলাদেশের মুখপাত্র কিন্তু চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুর না। ইসকন এবং চিন্ময় প্রভু দুটো আলাদা টার্ম। চট্টগ্রামের পূর্বগ্রামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু ইসকন বাংলাদেশের সদস্য পদ থেকে ওনাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে ইসকন বাংলাদেশের পক্ষ থেকে, এবং ইসকনের মুখপাত্র হিসেবে উনি কাজ করছেন না, উনি কাজ করছেন বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র হিসেবে। বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট 8 দফাকে নিয়ে কাজ করছে, এবং সেখানে যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যুক্ত, সেই প্রতিনিধিত্ব হিসেবে হচ্ছে ইসকনের যে সদস্য হিসেবে আপনারা বলছেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু কাজ করছিলেন। এবং আপনি একটু আগে বলেন যে চট্টগ্রামের যে ঘটনাটি ঘটেছে সেটি ইসকনের আন্দোলন হয়েছে। ইসকন কোনো আন্দোলন করছে না। ইসকন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশের ধর্মীয় সংগঠন অনেকগুলো আছে, ইসকন তার মধ্যে একটি প্লাস। ইসকন একটি ধর্মীয় প্রতিষ্ঠান। ইসকন, রামকৃষ্ণ মিশন, প্রণব মঠ, শঙ্কর মঠ, এগুলো সবগুলোই হিন্দুদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান, এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে, বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নির্দেশনাতে লেখা আছে যারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত সরাসরিভাবে গৃহ উপাসক যারা পড়ে বা মহারাজ প্রবন্ধ যারা আছেন, ওনারা কোনো ধরনের আন্দোলনের সাথে যুক্ত হতে পারেন না। এগুলো প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের নীতিমালার মধ্যে অন্তর্ভুক্ত। সেই নীতিমালার উপেক্ষা করে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু যখন সনাতনী স্বার্থে আন্দোলনের সাথে যুক্ত হন, তখন ইসকন ওনাকে ইসকনের সদস্য থেকে বহিষ্কার করে, এবং ইসকনের আন্দোলন এটা বলা যায় আন্দোলন ছিল 8 দফাটা। উনি সেখানে সম্মিলিত সনাতন জাগরণ জোটের হয়ে মুখপাত্র হিসেবে কাজ করছিলেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু যে মামলাটাকে কেন্দ্র করে কালকে চট্টগ্রামে বিভিন্ন স্থানে হামলা হয়েছে বলে আপনারা বলছেন, চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুর অনুসারী কিছু জন হয়তো বা এই হামলার সাথে যুক্ত থাকতে পারে, সেটি প্রমাণ সাপেক্ষ। এবং সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটা কথা বলি যে যারা হামলাকারী, যারা দুষ্কৃতিকারী, তারা কোনো ধর্মের হতে পারে না, তারা কোনো
কখনো যাচাই হতে পারে না। তাদের একটাই পরিচয়, তারা দুষ্কৃতিকারী। প্রমাণ সাপেক্ষে যারা এই হামলার সাথে যুক্ত তাদের প্রত্যেকের শাস্তি হোক, এটাই আমরা সকলে চাই। কিন্তু ভাইয়া বলছিল যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে একটু যদি আচ্ছা, এই ক্ষেত্রে ভাইয়া কিছু প্রশ্ন করছি না, এটার উপর আমি একটু আপনাকে এই প্রশ্নের উত্তর একটা কথা বলি। আপনারা অনেকেই জেনে থাকবেন বা সমাজের কাছে কিন্তু এই একটা বিষয় স্পষ্ট যে বলে রাজায় রাজায় যুদ্ধে মাঝখান থেকে কিছু সুবিধাবাদী এসে ফায়দা লুটে নেয়। তো ৮ দফা আন্দোলন ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের আন্দোলন এবং তার আন্দোলনের দাবিটা পেশ করা হয় সরকার পক্ষের কাছে। সরকার পক্ষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝামাঝি কিছু স্বার্থান্বেষী মহল এটাকে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ দিতে চাচ্ছে নিজেদের সুবিধার্থে। তো সেই কারণে এই দুটো বিষয় সম্পূর্ণভাবে আলাদা। সংখ্যালঘু সম্প্রদায় সর্বদাই চেয়ে এসেছে, আমরা যখন গত ৯ই আগস্ট রাজপথে শাহবাগে আন্দোলন শুরু করেছিলাম এবং ১০ই আগস্ট সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ৮ দফা নিয়ে আন্দোলন চলছিল, তখন কিন্তু আমরা রাজপথের কর্মসূচি করেছি এবং সরকারের পক্ষ থেকে যখন আমরা আশ্বাস পেয়েছি যে ওনারা এই বিষয় নিয়ে কাজ করতে ইচ্ছুক, তখন কিন্তু রাজপথের আন্দোলনটা আমরা স্থগিত করেছি এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ চলমান ছিল। আচ্ছা, আপনি কথা দুই একজনের নাম বলবেন এবং এটা কোন কোন মামলায় আছে সেটা একটু বলবেন। এটার সাথে একটু অ্যাড করি যে 4 জনের হত্যার কথা বললেন কিশোরগঞ্জে, এটা হচ্ছে কিশোরগঞ্জে ভৈরবে ভাইয়া বললেন যেটা। এই 4 জন আমরা জানি পুলিশ কথা বলছেন এবং আপনারা যে কথাগুলি বলছেন এই কথাগুলি কিভাবে আপনারা বলতে পারেন? 1972 সালে ভাই একটু শিখবেন আপনারা 1972 সন থেকে আপনারা জন্মগ্রহণ করেননি। আপনারা এখানে যারা আছেন তার মধ্যে হয়তো 1 বা 2 জন আছেন 72-এর আগে জন্ম। একজন জি বলেন। আচ্ছা, আমার ভাই আছে 72-এর আগে জন্ম। 72-এর সংবিধানের কথা যেটা বলেছেন, অনুচ্ছেদ 3-2 ক কি পড়েছেন একবারও? যে কে কি আছে সেটা জানেন না আপনারা। আপনারা যে কথাটা বলেছেন 11 সালে যে একটা তথ্য দিয়েছেন, এই কথাটি আপনি আপনার সংবাদ সম্মেলনে পড়েননি, এড়িয়ে গেছেন কেন? এক। দ্বিতীয়ত, গুজরাট এবং আসাম প্রদেশের যে ঘটনাটা গণহত্যা হচ্ছে, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য আসছে না কেন? আপনারা বলছেন আমার দেশের সংখ্যালঘুদের উপর আমরা হামলা করছি, এর উত্তরটা এখন আমাকে দিন এবং আমরা জাতি জানতে চাই। এটা একটু বলেন। এবং একই সাথে বিশ্বজিৎ হত্যা যে হলো ওই সময় আপনারা সংবাদ সম্মেলন করেননি, এখন মানে কেন করছেন এটা একটু বলবেন। আর একটু সাথে অ্যাড করে দিই, আপনাদের এই সংগঠনটি 6 বছর আগে প্রতিষ্ঠিত, 6 বছর পরে এসে কেন এই সময় আপনারা সংবাদ সম্মেলন করছেন? যে এটার উত্তর দিবেন প্লিজ। এবং আরেকটা বিষয় আমি আপনাকে বলি, যদি কাউকে গ্রেপ্তার করা হয় পুলিশ সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করে তার একটা বিষয় করবে। তার মুক্তির জন্য পুরো আপনারা ই করেছেন যে আপনার রাজপথ অবরোধ করা হবে, একদম কর্মসূচি দেওয়া হয়েছে, এইটা একটা বিষয়। কিন্তু আরেকটা বিষয় আপনারা কখনো কিন্তু বলেন নাই, যখন দুর্গাপূজা হলো এবারে দুর্গাপূজায় সবচেয়ে বড় সাপোর্ট কিন্তু বাংলাদেশের মানুষ দিয়েছে আপনাদেরকে, সবচেয়ে বড় সাপোর্ট। এবং সেখানে আমরা সেটা স্বীকার করি এবং দুর্গাপূজায় বাংলাদেশের সর্বস্তরে আপনারা সাপোর্ট পেয়েছিলেন। ভাই একটা করে পাগে বসে উত্তর দেন, তারপর আরেকটা তাকে ভুলে যাবে। বলবেন যে মানে মুক্তির জন্য তদন্তের আগে কেন মুক্তি দিতে হবে, আইনের কোন ধারা আছে কেন দিতে হবে, কেন আন্দোলন করতে হবে? আচ্ছা, আমি কি এবার প্রশ্নের উত্তর দেওয়া শুরু করব? উত্তর দেন। আপনারা যদি একটু নীরব থাকেন, আপনারা যদি একটু নীরব থাকেন, সুবিধা হয়। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। প্রথমত, আমরা সংখ্যালঘু অধিকার আন্দোলন, মাইনরিটি রাইটস মুভমেন্ট, আমরা ৮ দফার দাবি পেশ করেছি ৯ই আগস্ট। আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে আমরা এতদিন কোথায় ছিলাম। এটাই তো আপনাদের প্রশ্ন যে আমরা এতদিন কোথায় ছিলাম, এতদিন কোনো সংবাদ সম্মেলন আপনারা দেখেননি কেন, ৯ই আগস্টের পরে কেন ৮ দফা নিয়ে এত কথাবার্তা হলো। প্রথমত, আমরা জুলাই বিপ্লবটা কেন করেছিলাম? আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু আপনারা আমি একটু শেষ করি আপু। আমি একটু শেষ করি। বৈষম্য বিরোধী আন্দোলন, অথচ
স্বৈরাচারী সরকারের পতন করেছি, নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখেছি, তখন কারোর সাথে বৈষম্য হবে না এমন একটা স্বপ্নই বা এমন একটা আশাই আমরা দেখেছিলাম। গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায়, আপনারা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি সংবাদ সম্মেলন দেখেছেন, সেখানে ওনারা 2010টা ঘটনার কথা উল্লেখ করেছে যেগুলো রাজনৈতিক হামলা ছিল না। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর 2010টা জায়গায় হামলা হয়েছে, যা বর্তমানে এখন পর্যন্ত চলমান। সেই কারণে আমরা 5ই আগস্টের পরে যখন পুরনো বৈষম্যের শিকার পুনরায় হচ্ছি, তখন আমরা 8 দফা দাবি নিয়ে সোচ্চার হয়ে জোরালোভাবে রাজপথে কর্মসূচি ঘোষণা করেছিলাম 9ই আগস্ট। প্রথম কথা। দ্বিতীয় কথা, বিশ্বজিৎ হত্যার কথা আপনারা বললেন। আপনারা বিশ্বজিৎ হত্যার কথা যদি বলেন, সেই ক্ষেত্রে আপনারা এটাও যুক্ত করেছেন যে এখানে কেউ আমরা 72-এর সংবিধানের সময় জন্মাইনি। একদম সত্য কথা। ঠিক সেইভাবে বিশ্বজিৎ যখন হত্যা করা হয়, তখন আমি স্কুলে পড়ি। তখনকার সময় যারা শিক্ষার্থী ছিল বিশ্ববিদ্যালয়ে কিংবা বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, তারা ওই সময়ও আন্দোলন করেছে। আপনারা যদি সেই ভিডিও ফুটেজ চান বা ছবি চান, আমরা আপনাদেরকে দেখাতে পারবো। কিন্তু আমরা আরেকবার বলি, বিগত 53 বছরের কোন সরকার, আমরা বারংবার একই কথা প্রত্যেকটা আন্দোলনে, কোন সরকারি, আমরা কোন একটি দুইটি রাজনৈতিক দলকে ইন্ডিকেট করছি না, 53 বছরের কোন সরকারই কিন্তু আমাদেরকে সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে পারেনি। সেই কারণেই আমাদেরকে পুনরায় 9ই আগস্ট থেকে রাজপথে সক্রিয়ভাবে নামতে হয়েছে। এবং একই সাথে আপনাদেরকে আমি আরেকটা কথা বলবো, আপনারা বলতে পারেন যে আমাদের 8 দফা কি, অনেকে হয়তো বা জানেন না, বা আমরা নিজেদেরকে সংখ্যালঘু সম্প্রদায় কেন বলছি। ধর্মীয় দৃষ্টিকোণ, আপনাদের সংখ্যাটা দিয়ে না, আপনাদের মৃত্যুটা নিশ্চিত করেন। আমি বলছি, আপনি শেষ করতে দেন। একটা রাষ্ট্রে ধর্মীয় মতবাদের ভিত্তিতে বা ধর্মীয় মতানুসারের ভিত্তিতে যারা সংখ্যায় কম, তাদেরকে কি আপনি সংখ্যা গুরু বলবেন? অবশ্যই না। কিন্তু মধ্য খ্রিস্টান আদিবাসী, তারা বাংলাদেশের সংখ্যায় কম, তারা সংখ্যালঘুই তো, শব্দের ভিত্তিতে তো তারা সংখ্যালঘুই। এট দ্য সেম টাইম আপনারা যদি ভারতের বা আসামের ত্রিপুরার কথা বলতে বলেন, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের বাইরেটা থেকে আপনারা বাংলাদেশের বাইরেটাকে বিচার করছেন, বাংলাদেশের ভিতরকার কথা কেন বলছেন না? আপনারা যে অপপ্রচার চালিয়েছেন চট্টগ্রাম থেকে বা ইন্ডিয়ার আরটিভিতে, সেই প্রসঙ্গে আপনাদের মন্তব্য, আপনারা যে আরটিভিতে ইন্ডিয়ান আর চ্যানেলে আপনারা যে অপপ্রচার চালিয়েছেন, এটার কারণটা কি? আরেকটা কথা বলছেন, গত 53 বছরে আপনাদেরকে কেউ সুরক্ষা দিতে পারে না, সবাই আপনাদেরকে নির্যাতন করছে। এখানে আমি বলি 53 বছরে সুরক্ষা দিতে পারেনি এবং নির্যাতন, দুইটা টার্ম কিন্তু আলাদা। নির্যাতন করে দুষ্কৃতিকারীরা, সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকার। কাদেরকে বলছেন? হ্যাঁ, এটাই। আমার কোশ্চেনটা ছিল যে তদন্তের আগে একজন আসামিকে যখন পুলিশ গ্রেপ্তার করে, তার মুক্তির দাবিতে রাজপথে কর্মসূচি এবং আপনার সমস্ত কিছু ঘেরাও করা এবং কোর্টে বিক্ষোভ করা, এটাকে আপনারা সমর্থন করেন কিনা? আরেকটা বিষয় আছে আপনার, এই গ্রেপ্তারের পরে একটা দেশে আমাদের প্রতিবেশী দেশ তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, আপনারা কি স্টেটমেন্টকে সমর্থন করেন কিনা? এবং আমাদের রাষ্ট্র বলেছে যে এটি হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বিষয়, বাইরে কেউ এখানে হস্তক্ষেপ করতে পারবে না। আপনাদের স্পষ্ট অবস্থানটা কি, আসলে কি আমাদের এই বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ আপনারা প্রত্যাশা করেন কিনা? করেছিলেন গত শুক্রবারে, সমাবেশ থেকে ফেরার পথে ওনাকে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিভি পরিচয় দিয়ে কেউ মাইক্রোবাসে তুলে নেয়, হায়াতে তুলে নেয়। ওনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কেন নিয়ে যাওয়া হচ্ছে, গ্রেফতার করা হয়েছে না ইন্টারোগেশনে আনা হয়েছে, এই বিষয়ে কোনো সঠিক তথ্য আমাদের কাছে ছিল না। এট দ্য সেম টাইম উনি, আমি বলেছি ইতিমধ্যে যে উনি চট্টগ্রাম পৌরনিক ধামের অধ্যক্ষ। চট্টগ্রাম পৌরনিক ধামের অধ্যক্ষ হওয়ার কারণে চট্টগ্রাম সকলে এবং সনাতনী জাগরণ জোটের সকলে বা আমাদের সংখ্যালঘু
মহলে একটা মানে আচমকা একটা উদ্বেগ কাজ করে যে হঠাৎ করে ওনাকে তুলে নেওয়ার কি কারণ, কোনো ধরনের ডকুমেন্টস দেখানো ছাড়া বা কোনো ধরনের ইনফরমেশন দেওয়া ছাড়া যে ওনাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সেই উদ্বেগের কারণে চট্টগ্রামবাসী আন্দোলনরত ছিল এবং আমরা ডিবি অফিসের সামনে অবস্থানরত ছিলাম শুধুমাত্র সঠিক তথ্যের আশায়। এবং আমরা ডিবি অফিসের সামনে বারংবার ওনাদের কর্মকর্তাদের সাথে এইটুকুই জিজ্ঞেস করেছিলাম যে আপনারা সঠিক তথ্য দেন, আমরা এখান থেকে সরে যাব। এবং আপনারা সঠিক তথ্য দেন, বাংলাদেশের মানুষ যদি ওনার সম্পর্কে একটা সঠিক কিসের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এই যদি ক্লিয়ার স্টেটমেন্ট বাংলাদেশের মানুষ পায়, এই ধরনের আন্দোলনটা চলমান থাকবে না। মানুষ অন্তত এইটুকু বুঝতে পারবে যে ওনাকে আটক করা হয়েছে বা গ্রেফতার করা হয়েছে বা ইন্টারোগেশনের জন্য আনা হয়েছে। আমরা শুধু তথ্যটুকুই চেয়েছিলাম, যেই সহযোগিতা আমরা ডিবি অফিস থেকে পাইনি, আমাদেরকে কোনো ধরনের তথ্য দেওয়া হয়নি। আমরা 11টা পর্যন্ত সেখানে উপস্থিত ছিলাম, তার পরবর্তীতে গিয়ে ওনারা আমাদেরকে যখন জানান তারপরে আমরা সেখান থেকে মুভ করি। আর বাংলাতে যারা দিয়েছেন এটা কিন্তু তাদের ব্যক্তিগত মতামত। এখানে কিন্তু আমরা সনাতন একাত্তর মঞ্চ সংখ্যালঘু অধিকার আন্দোলনে কেউ কিন্তু ওদের এখানে ইন্টারভিউ দিতে যায় না বা স্টেটমেন্ট দিতে যায় না। ভাইয়া আপনারা যখন আশ্বস্ত আসাম গুজরাটের ব্যাপারটা এটা আমি ক্লিয়ার হইনি। মানে এটা আমাদের প্রতিবেশী দেশ, সেটা তার সরকার সামলাবে। আমি বাংলাদেশি, আমি তো আর ভারতীয় নাগরিক না। আমাকে না, আমি এই ব্যাপারে এটা তাদের দেশের অভ্যন্তরীণ ইস্যু। আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না। আরেকটা বিষয় যেটা আমাকে প্রশ্ন করা হয়েছে, দুষ্কৃতিকারী কারা? দুষ্কৃতিকারী এর একটা গোষ্ঠীর মতো, আমাকে কিন্তু উনি বলেছেন, আমি উত্তরগুলো দিই। এরা একটা গোষ্ঠী, এরা সব সময় সবার সাথে মিলেমিশে এসে তাদের নিজস্ব স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য বা ওই গোষ্ঠীর স্বার্থের জন্য তারা এইসব দুষ্কর্ম করে গেছে। এটার হ্যারাসমেন্ট আমরা সাধারণ জনগণ, আমরা সবাই সংখ্যালঘুরা একটু সংখ্যা বেশি, আমার নির্যাতনের সংখ্যাটা বেশি হয় সবাই। আমরা এখানে কেউ হরানের শিকার না, আমরা প্রত্যেকটা বাংলাদেশ হরানের শিকার হয়েছি গত 15 বছরে। দুষ্কৃতিকারীর ভিতরে আপনি যে বলেছেন চট্টগ্রামবাসী বলতে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কি এই বাসীর ভিতরে ছিল? আর দুষ্কৃতিকারী কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ভিতরে ছিল না শুধু আপনাদের ধর্মাবলম্বীরা আমি ছিল? এখানে আপনাকে একটা তথ্য আপনি জানেন কিনা জানি না, দুর্গাপুজোর আগে বিভিন্ন গণমাধ্যম কর্মী ভাইয়ারা আপনারা কিন্তু মানে এই পোস্টটা করেছিলেন বা এটা কিন্তু নিউজে এসেছিল যে চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীরা জীবনদান উৎসব বয়কট করেছে, মানে ওনারা সেই উৎসবটা করার সাহস পাচ্ছিলেন না। সেই উৎসবটা কিন্তু ওনারা করতে চাননি। তো শুধুমাত্র বা বাংলাদেশে যে শুধু নওগাঁয় একটা চার্চে হামলা হয়েছে, যে সেই ক্ষেত্রে ইভেন শুধু এটা না, আপনারা অনেকেই হয়তো বা জানেন বন্যা চলমান সময়ে তখনও কিন্তু হচ্ছে চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায়ের উপর একটা যুব নারীকে হচ্ছে ধর্ষণ করা হয়। তো সেই কারণে আমরা বলতে পারি বা বলতে চাই যে বন্যার মতো একটা অবস্থায় যেখানে দক্ষিণবঙ্গে বন্যা হয়েছে, উত্তরবঙ্গে তখনও ঘরে ঘরে আগুন জ্বলছিল। তো সেই কারণে সংখ্যালঘু সম্প্রদায় বলতে এখানে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সকলকেই বুঝাই। কালকে ঘটনার পরে পরশুদিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছিলেন, আপনারা ডিবি অফিস জানতে পেরেছিলেন যেই ঘটনাটি ঘটেছে। কালকে চট্টগ্রাম কোর্ট ঘেরাও করা হয়েছে, যে প্রেক্ষিতে কিন্তু একজন আইনজীবীর মৃত্যু হয়েছে। এবং তারা দাবি করেছে, স্পষ্ট দাবি যে তাকে মুক্তি দিতে হবে। তাহলে আপনারা আইনেও শ্রদ্ধাশীল, আবার তার মুক্তিও দাবি করতেছেন, কোর্টে অবস্থান করতেছেন। এই সার্বিক বিষয়টা আমরা জানতে চাচ্ছি, কেন কোর্টে অবস্থান? আপনারা আগামী জামিন কেন নেন? 2 মাস আগে মামলা আপনার প্রশ্নের বিষয় বলছি। প্রোগ্রাম শুরু করার আগে উনার প্রশ্নটার উত্তর দিচ্ছি। ইসলাম আলিমের নামে এই জাস্টিফিকেশন আমি উত্তর দিচ্ছি ভাই, আপনারা সকলের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা আসছি। আমরা কিন্তু সার্ভিস আলিমের জন্য 1 মিনিট নিরবতা পালন করেছি। আচ্ছা, সেক্ষেত্রে এখন মেরে ফেলার পরে আমরা কিন্তু বিচার চাইছি এবং আমরা অবশ্যই বিচার চাই। দুষ্কৃতিকারী কোনো ধর্ম হয় না, সে যদি যেই হোক, যে ধর্মেরই হোক, তার বিচার আমরা অবশ্যই চাই। আমি আমাকে অনেকগুলো কোশ্চেন করা হয়েছে, আর ওই চাচা একজন আসাম গুজরাট ওরা এটা ভারতের অভ্যন্তরীণ ইস্যু। ভাই আসাম বাংলাদেশটা বলেন, সেটা বলেন। শুধু কোর্টে কেন অবস্থান করেছিলেন, কোর্ট কেন ঘেরাও করেছিলেন, ওইটা বলেন। 71 ভাই যে কথা বলছে ওনারটার উত্তর দেন। বারবার আসামের দিকে যান কেন? আচ্ছা,
কেন ওটা তো বিচার আগে আপনাদের কেন মতন আবার টেনে নিয়ে আসেন। আচ্ছা শুনুন, হ্যাঁ, সেটাই। আমি আপনাকে একটা আপনাদের সুবিধা, আপনাদের প্রথমত চট্টগ্রামে কালকে যে ঘটনাটা, আমরা কখনোই কোন ধরনের দুষ্কৃতিমূলক কাণ্ডকে সমর্থন করি না, প্রথমত। দ্বিতীয়ত, কালকে যেই হত্যার বিষয়টা এসেছে সেটা সকল শ্রেণী পেশার মানুষের কাছ থেকেই এটার আপনারা ওপিনিয়ন পেয়েছেন যেটা একটা নেককারজনক ঘটনা। এইটা কখনোই মানে সমাধান হতে পারে না। আমরা মানে কারো মুক্তির দাবির জন্য আমরা কিন্তু হচ্ছে কাউকে হত্যা করে ফেলতে পারি না, এবং সেই কারণে আমরা বলতে চাই যে আমরা এই বিষয়টা কখনোই সমর্থন করছি না, এবং সাইফুল হত্যার বিচার আমরা সকলেই চাই। এবং সেই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনাদেরকে যুক্ত করব, সেটি হচ্ছে বিভিন্ন ভাবে আমরা চ্যানেল 24 এর একটা নিউজে দেখেছি যে একটা ভিডিও প্রকাশ হয়েছে। তো সেই দিক থেকে যেহেতু এটা কোর্ট এরিয়া ছিল, আশেপাশে অবশ্যই সিসিটিভি ক্যামেরা ছিল, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হোক। যারা দুষ্কৃতিকারী তারা যেই হোক তাদের শাস্তি মাস্ট। এবং আমাদের 8 দফার মধ্যে প্রথম দফা এটাই ছিল যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নির্যাতন হয়েছে সেখানে যারা দুষ্কৃতিকারী, আমি আরেকবার শব্দটা হাইলাইট করে বলছি, যারা দুষ্কৃতিকারী তাদেরকে বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুত বিচার কার্য সম্পাদন করা হবে। দুষ্কৃতিকারী শব্দটা ব্যবহারের মাধ্যমে আমি ভাইয়াকে আরেকবার বলবো, আমরা কিন্তু কখনোই বলি নাই আমাদেরকে মুসলিমরা অ্যাটাক করেছে। উই নেভার সেড আমাদেরকে মুসলিমরা অ্যাটাক করেছে। আমরা বলেছি দুষ্কৃতিকারী অ্যাটাক করেছে, কারণ 5ই আগস্টে যখন আমাদের উপর হামলা হচ্ছিল আমাদের মুসলিম ভাইরাই কিন্তু মন্দির পাহারা দিয়েছে আমাদের সাথে মিলে, কাঁধে কাঁধ রেখে মুসলিম ভাইরাই কিন্তু আমাদের সাথে মন্দির পাহারা দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা ইন্টারনাল একটা কমিউনিটিকে ব্লেম করতে পারি না। আমরা ইন্টারনাল একটা কমিউনিটিকে কখনোই ব্লেম করিনি, এবং আমরা বারংবার এইটাই বলে এসেছি যারা দুষ্কৃতিকারী তাদের কোনো ধর্মই হয় না, তারা আমাদের যেমন শত্রু তারা আপনাদেরও শত্রু। যারা আমাদেরকে মারতে দুবার ভাবে না তারা আপনাদেরকে মারতে দুবার ভাববে না। সেই কারণেই আমি আরেকবার বলতেছি, আমরা প্রত্যেকটা সমাবেশে এটাই বলেছি যে দুষ্কৃতিকারীদের বিচারের আওতায় আনা হোক, সেটা বিশ্বজিৎ হত্যা দুষ্কৃতিকারী হোক, সেটা সাইফুল হত্যা দুষ্কৃতিকারী হোক, সেটা সংখ্যালঘুদের উপর হামলা দুষ্কৃতিকারী হোক। দুষ্কৃতিকারীদের একটাই পরিচয়, তারা দুষ্কৃতিকারী। আমরা কিভাবে অস্বীকার করব যে বিগত 53 বছর ইতিহাসে এই প্রথমবার সবচেয়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হয়েছে? আমরা খুবই শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা করতে পেরেছি কেন? একটা দেশে হিন্দুরা যখন মাইনরিটির মধ্যে রয়েছে, অবশ্যই মেজরিটি পিপল তাদেরকে সাপোর্ট দিয়েছে বলেই দুর্গাপূজাটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সংক্ষেপে শেষ করবেন যে শুধু কাউকে কারো মুক্তির জন্য। একটু আমার কোশ্চেন আপনার কাছে, আপনারা 4টা হত্যার কথা বলেছে, এই 4টা হত্যার একটু স্পেসিফিক অ্যানসার গুলো আমি চাচ্ছি। এই যে আমি বলছিলাম সেটা আপনি একটু অ্যানসার দিতে পারেন। কিশোরগঞ্জে যে ঘটনাটা দেশের মধ্যে অরাজকতা করে। আরে কিশোরগঞ্জ আসলো কোথা থেকে? আপনার প্রশ্নটা শুনেন না, শুনেন না। ওটা আপনি নিজে করে দিয়েছেন। আমি কিন্তু এখানে সাম্প্রদায়িক ট্যাগ আমি যে বলেছিলাম আমি প্রত্যেকটা কথা শুনে থেমে বলছি, মানে আমি প্রত্যেকটা কথা আপনাকে আমাদের বক্তব্য কিন্তু বলছি না। আমরা শান্তি চাই, এখানে আমার না অবশ্যই না সাম্প্রদায়িক হত্যা কেন হবে? আমি এক লাইনে উত্তরগুলো আমি দিতে চাইছিলাম। আমার ছোট খুব সুন্দর আপনাদের সাথে ছিল বিচার চেয়ে একজন সাধারণ বাংলাদেশি এবং সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে বিচার চেয়ে গ্রেফতার করা হচ্ছে। আমি আবার বলি বেশ কিছুদিন ধরে কথাটা আপনারা উল্লেখ করছেন, এই ঘটনাটার প্রেক্ষিতে কিন্তু আসলে এই গ্রেফতারগুলো হয়েছে। তাহলে আপনার বেশ কিছুদিন কিভাবে বলেন ঘটনাটা ঘটলো শুধুমাত্র গতকাল? আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের হয়তোবা মানে আমি ভাইয়ের কাছে আসছি, আপনি যদি সব অ্যান্সার দেন তাহলে বাকি দুজনকে তো দরকার ছিল না। দেখুন আমরা যখন বলি যে আমাদের সনাতন নেতৃত্বদেরকে বিভিন্নভাবে হয়রানিমূলকভাবে গ্রেফতার করা হয়, বস্তুতপক্ষে আমরা নাসিরনগর দেখেছি, ব্রাহ্মণবাড়িয়া দেখেছি, রামও দেখেছি, রক্তাক্ত সারদা দেখেছি। যখনই আমাদের উপর অত্যাচার নিপীড়ন হয়, সাম্প্রদায়িক নির্যাতন কিছু দুষ্কৃতিকারী করে, তখন তার বিরুদ্ধে আমরা হয় সোশ্যাল মিডিয়াতে অথবা রাজপথে যখন তার বিরুদ্ধে সোচ্চার হই, তখনই দেখা গেছে বিগত 16 বছরও আমরা দেখেছি আমাদের অনেকজনকে বিনা দোষে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যাদের এবং আপনারা আরেকটি কথা বলছেন যে এত বছর আমরা কোথায় ছিলাম।
বিগত 16 বছরে যখন নির্যাতন হয়েছিল বা আজকে যখন আমরা জুলাই বিপ্লবের পরে যখন আপনারা সকলেই বলছেন যে বিগত 16 বছরে কিভাবে স্বৈরাচারিতা হয়েছিল, আপনারা স্বাধীনভাবে মত প্রকাশ করছেন বা সংবাদ পরিবেশন করছেন, গত 16 বছর কিন্তু আপনারাও কিন্তু সেই সুযোগটা পাননি। এবং 2021 যখন রক্তাক্ত সারা দেখেছিলাম তখনও কিন্তু আমরা কিন্তু রাজপথে ছিলাম, আমরা হঠাৎ করে এসে রাজপথে আসিনি। আচ্ছা, এখানে আপনারা কথা বলেছেন যে গত 16 বছরে আমরা কেউ কথা বলিনি, আপনারা ফিল্ডে আসেননি বলেই আমরা মিডিয়ারা কিন্তু এখানে কোনো কথা বলার সাহস করিনি। আমরা কিন্তু 2021 কিন্তু রাজপথে ছিলাম, রক্তাক্ত সারা যখনই দেখেছি আমরা রাজপথে এসেছি। তাহলে আপনারা যেটা বলছেন যে ওই সময়ের ফুটেজগুলো আপনারা তাহলে অবশ্যই কোনো না কোনো মিডিয়াটা কভার করেছে।